স্কিপ না করে পুরোটা কিন্তু দেখতে হবে। অনেক কিছু কিন্তু এর মধ্যে রয়েছে যেগুলো যদি স্কিপ করে করে চলে যান অনেক তথ্য কিন্তু আপনারা মিস করে যাবেন। এই কাঁকড়াটা দিয়ে দিয়েছে পুরো একটা গোটা। গুড মর্নিং, শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। আজকে কিন্তু 1 জানুয়ারি, আর আজকে কিন্তু আমি আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। থাম্বনেল দেখে মনে হয় বুঝতেই পেরে গেছেন যে আমি যাচ্ছিটা কোথায়। আমি যাচ্ছি হচ্ছে আজ দুবলাগুড়ি সমুদ্র সৈকতে। কিন্তু এখানে কিন্তু দুটো ট্রেন যায়, সেটা হচ্ছে একটা ধৌলি এবং একটা ফলকনামা এক্সপ্রেস। কিন্তু আমি দুটোর মধ্যে একটাতেও যাবো না। ঘড়ির কাঁটায় কিন্তু এখন বাজে হচ্ছে 5:30, যথেষ্ট অন্ধকার, এখনো পুরো পরিষ্কার হয়নি, সকাল হয়নি। তো আমি যাচ্ছি হচ্ছে লোকাল ট্রেনে করে এখান থেকে যাবো হচ্ছে খড়গপুর থেকে আবার আমাদের ট্রেন আছে হচ্ছে হলদিপদায় নেমে ওখান থেকে আমরা সোজা দুবলাগুড়ির দিকে রওনা দেবো। তো আমার সাথে থাকুন, স্টে টিউন। আজ 1 জানুয়ারি, তো আমাদের চ্যানেলের সব দর্শক বন্ধুদের মানে আমাদের ফ্যামিলিদের আমাদের পক্ষ থেকে একটা শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। তো সাথে থাকুন, সঙ্গে থাকুন। আচ্ছা, আমি কিন্তু এখন চলে এসেছি একটা চায়ের দোকানে, মানে জাস্ট হাওড়া স্টেশনের ভেতরই চায়ের দোকানে। একটা চা নিয়ে নেবো, কারণ সকালবেলা এখনো বাড়ি থেকে কিছু চাটা খেয়ে বেরোয়নি। আর আমার সাথে আছে হচ্ছে এই যে খাচ্ছি আমি, ব্যাচেলার ফ্যাটি লিভার রয়েছে, কি বলবো। আর তার সাথে আমার এই চুকুটাও রয়েছে, এও যাচ্ছে আমার সাথে। চলুন চাটা খাওয়া যাক, তার সাথে এনজয় করা যাক। দেখি চায়ের সাথে আর কিছু নেওয়া যায় নাকি। আমার চা দিয়ে দিয়েছে। ঠান্ডা আছে আজকে মানে 1 জানুয়ারি, কিন্তু আজকে ঠান্ডাটা একটু বেশি অন্যান্য দিনের তুলনায়। মাঝখানে ঠান্ডা একদম কমে গেছিল, তো আজকে দেখলাম 14 দেখাচ্ছে সর্বনিম্ন। কোন এক প্রেজেন্ট ঠান্ডা রয়েছে 15 ডিগ্রি টেম্পারেচার। আচ্ছা, এই ব্যাটারি গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো নাম্বারটা আমি আপনাদের প্রোভাইড করে দেবো। কোনো এজেড পার্সন থাকে বা প্রচুর জিনিসপত্র থাকে, তখন এদের ফোন করলে এটা কিন্তু আপনাদের পৌঁছে দিয়ে যাবে। ছিল 10 নাম্বার, হয়ে গেছে 15 নাম্বার প্ল্যাটফর্ম। চলুন 15 নাম্বার প্ল্যাটফর্মে যাই। ট্রেনটা এখন 15 নাম্বার প্ল্যাটফর্মেই দিচ্ছে। ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে 6:47, ছাড়ার কথা ছিল 6:35-এ। ট্রেনটা এখন আসছে, এরপর ধরুন ছাড়তে আর 5 মিনিট মতো লেট হয়েই যাবে। তো ট্রেন কিন্তু লেট, যদিও আমাদের হাতে ওখান থেকে টাইম আছে। খড়গপুর থেকে হলদিপদার ট্রেনটা ছাড়বে 10:05-এ। ঘড়ির কাঁটা আপনারা দেখতে পাচ্ছেন 6:45 হয়ে গেছে, 6:50-এর কাছাকাছি। তো ট্রেন জাস্ট এখন দিয়েছে প্ল্যাটফর্ম। ট্রেন কিন্তু এখনো ছাড়েনি। আর আমাদের টোটাল যাত্রা পথে হাওড়া টু হলদিপদা টোটাল 43টা স্টেশন। হাওড়া থেকে খড়গপুর অব্দি টোটাল 27টা স্টেশন, এবং খড়গপুর থেকে হলদিপদা অব্দি টোটাল 13টা স্টেশন। ট্রেন কিন্তু মোটামুটি খুব একটা বেশি ভিড় নেই, দেখতেই পাচ্ছেন আপনারা, ফাঁকাই আছে মোটামুটি। যাত্রা পথে 3.5 ঘন্টা মতো খড়গপুর পৌঁছাতে লাগবে। এখন তো ট্রেনটা ফাঁকাই রয়েছে, কিন্তু পরে কি হবে বোঝা যাচ্ছে না। পরে হয়তো ভিড় হয়েও যেতে পারে। হবে, আমি সঙ্গে সঙ্গে সেগুলো আপডেট আপনাদের দিতে থাকবো। ঘড়ির কাঁটায় কিন্তু এখন বাজে হচ্ছে পাক্কা 7টা। জাস্ট আমাদের ট্রেন এখন ছাড়লো। ছেড়ে আবার দাঁড়িয়ে গেল। লোকাল ট্রেন তো আমার যতদূর মনে হয় কভার আপ করবে। হাওড়া প্ল্যাটফর্ম থেকে ট্রেনের জার্নি কিন্তু একটা আলাদা অনুভূতি। মানে ট্রেনে চললেই মনে হয় এবার না হাতের সামনের কয়েকটা দিন মধুর হতে চলেছে। এদিকে হাওড়া বালুরঘাট দাঁড়িয়ে আছে। তবে তখন ধরে হাওড়া স্টেশনে দাঁড়াতে অনেকগুলো ট্রেনের সাথে আমাদের দেখা হয়েই গেল। এপাশ দিয়ে কন্যাকুমারী ডিব্রুগড় যাচ্ছে। এই ট্রেনটা হচ্ছে ভারতের মধ্যে সব থেকে লম্বা ডিস্টেন্স এই ট্রেনটা কভার করে। কন্যাকুমারী ডিব্রুগড় হাওড়া থেকে হলদিপদা অবধি কিন্তু দূরত্ব হচ্ছে টোটাল 222 কিলোমিটার। সেই পথটা আমরা অতিক্রম করব এবার। যাত্রা শুরু, আমাদের খাওয়া দাওয়া শুরু। সময় জাননি, খেতে খেতে যাও আরামসে, টাইম পাস। আচ্ছা, সকালবেলা কাঁচা ছোলা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব উপকার। ভাই পাশে মুড়ি নিয়ে নিয়েছে, ছোলাটাকে মুড়িটাও খাবো। ট্রেনের স্পিড কিন্তু 75-80-র মধ্যে রয়েছে। সকালবেলার ওয়েদারটা বেশ ভালো ছিল, কিন্তু হঠাৎ করে কুয়াশা নেমে দেখুন কি অবস্থা, কিছু দেখা যাচ্ছে না। ঘড়ির কাঁটায় এখন 9:57। আমরা জাস্ট এসে পৌঁছেছি খড়গপুর জংশন, প্রায় 3 ঘন্টা। 7টায় ছেড়েছি, 9:58, প্রায় 3 ঘন্টা। আমি জাস্ট এখন খড়গপুরে এসে পৌঁছেছি। খড়গপুর শুনেছিলাম, ছোটবেলায় পড়েছিলাম খড়গপুর নাকি সব থেকে বড় রেল স্টেশন। জানি না এখন কত নম্বরে আছে। চলুন তাহলে এবার আমাদের নেক্সট ট্রেনটার জন্য ধরবো। বালাসোরের ট্রেনটা
মানে আমরা যে হলদিবাজার স্টেশনে যাবো সেই ট্রেনটা কিন্তু মিস করে গেছি। আমরা যখন পৌঁছি তখন 10টা 8 বাজে, আমরা যখন ঢুকছি তখন দেখি ট্রেনটা বেরিয়ে যাচ্ছে। আমরা এই ফলকনামাটাকেই আবার ধরার চেষ্টা করছি, ফলকনামা বা ধৌলি আর একটা টিকিট করে আমরা এখন পৌঁছাবো ডাইরেক্ট বালাসোর। হলদিপদায় আমাদের কিন্তু আর যাওয়া যাবে না। তো চলুন দেখা যাক, এবারে আমি ওই ফলকনামার টিকিটটা করি আগে খড়গপুর স্টেশন থেকে। আচ্ছা, আমরা আবার একটা টিকিট নিয়ে নিলাম হচ্ছে ফলকনামা এক্সপ্রেসের। ফলকনামা এক্সপ্রেস থেকে আমরা এখন সোজা চলে যাবো হচ্ছে বালাসোর। আমরা ভেবেছিলাম হলদিপদায় নামবো, আমাদের গাড়িও বলা ছিল হলদিপদায়, কিন্তু ফলকনামা এক্সপ্রেস এখন খড়গপুর স্টেশনে ঢুকছে। ফলকনামাতে উঠে সোজা পৌঁছাবো হচ্ছে বালাসোর। আচ্ছা, আমি কিন্তু ফলকনামায় উঠে পড়েছি, আর কপাল এমন অবস্থা কপালের, উঠেছি একটা হ্যান্ডিক্যাপ বগিতে। তো জাস্ট দরজা বন্ধ করে কোনো রকমে উঠেছি, ট্রেনটা ছেড়ে দিয়েছে। পাশের কামরায় আমার ছোট ভাই যে আছে সে আবার পাশের কামরায় উঠেছে, সেটা আবার জেনারেল কামরা। তো এখন এর পরের স্টেশন হচ্ছে বালাসোর। তো ওই বালাসোরে গিয়ে আমরা নেমে পড়বো। 1 ঘন্টা লাগবে এখান থেকে, হার্ডলি 1 ঘন্টা থেকে হার্ডলি 1.5 ঘন্টা, তার মধ্যে পৌঁছে যাবো। তো চলুন এনজয় করা যাক ট্রেনের জার্নিটা। আচ্ছা, আমরা কিন্তু 10টা 10-এ খড়গপুর থেকে ফলকনামায় উঠেছি। তো এই ট্রেনটা বালাসোরে গিয়ে ঢুকবে হচ্ছে 11টা 58 টাইম দেখাচ্ছে, কিন্তু জাস্ট 2 মিনিট ডিলে দেখাচ্ছে। 12টা 1-এ রিচ করবে। তো মোটামুটি অ্যারাউন্ড ওই 1 ঘন্টা 50 মিনিট মতো সময় নেবে বালাসোর পৌঁছাতে। জেনারেল কামরায় জায়গা না থাকায় আমাকে বাধ্য হয়ে উঠে পড়তে হলো এই ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট বগিতে। এই ফার্স্ট টাইম আমি উঠলাম ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট বগিতে। ট্রেনে ওঠার পর এক প্রকার জায়গা কিন্তু পাওয়া যায়নি। তো 2 ঘন্টার মতো দাঁড়িয়েই আমি খড়গপুর থেকে বালাসোর এসে পৌঁছালাম। কলকাতা থেকে 232 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমি এখন এসে পৌঁছালাম এই আপনারা পেছনে দেখতে পাচ্ছেন এই বালাসোর স্টেশনে। আমরা কিরম ভাবে এসেছি সেটা তো আপনারা দেখতেই পেলেন। লাস্ট এলাম আমি হচ্ছে এই ফলকনামা এক্সপ্রেসে। ফলকনামা এক্সপ্রেসে ঢোকার কথা ছিল কিন্তু 12টা 2-এ, কিন্তু ট্রেনটা এত ভালো টেনেছে 11টা 50-এ আমাদের এই বালাসোর স্টেশনে নামিয়ে দিয়েছে। তো এখন আমরা স্টেশন থেকে বেরোবো, বেরিয়ে বাইরে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে। সেই গাড়িতে উঠে সোজা আমরা বিচ ইস্যুরের দিকে যাব। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি স্টেশনের বাইরে। তো আমাদের যে গাড়িওয়ালা আছে, গাড়িওয়ালা বললো চাকাটা কি পাঞ্চার যেতে বললো 10 মিনিট তো দেরি হতে পারে আসতে। তো আমরা এখন ওয়েট করবো 10 মিনিট। 10 মিনিটের মধ্যে চলে আসবে। আসলে আমরা সঙ্গে সঙ্গে এখান থেকে সোজা হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। আমরা স্টেশনের বাইরেটা কিন্তু যথেষ্ট পরিষ্কার, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি স্টেশন থেকে, আর সঙ্গে সঙ্গে আমাদের টোটো চলে এসছে। 10 মিনিট টাইম চেয়েছিল, তো 5 মিনিটের মধ্যে ও চলে এসছে। টোটোওয়ালার নাম হচ্ছে রোবট। ওকে মানে আমি নামটা শুনে একটু চমকে গেলাম, রোবট। আমি হোটেল থেকেই বলে দিয়েছিলাম এই অটো পাঠাতে, তো ওরা অটো পাঠিয়ে দিয়েছে। অটো ভাড়া নেবে হচ্ছে স্টেশন থেকে হোটেল অবধি 700 টাকা। আমি হলদিপদা স্টেশনে নামার কথা ছিল, সেখান থেকে নিতে হচ্ছে আপনার ওই 600 টাকার মতো। তো যেহেতু হলদিপদা আমরা ট্রেনটা মিস করেছি, আমরা বালাসোর চলে এসেছি। বালাসোর থেকে এদের 100 টাকা আরো বেশি নেবে। আর যদি আপনারা গাড়ি নিতে চান, গাড়িরও ব্যবস্থা আছে। সুইফট ডিজায়ার বা একটু বড় গাড়ি হলে ভাড়া মোটামুটি আপনার পড়বে 1000 থেকে 1100 টাকার মতো হোটেল পৌঁছাতে। অটো স্টার্ট দেবে, স্টার্ট দিয়ে আমরা হোটেল পৌঁছাবো। আচ্ছা, আমার সাথে আমার রোবট ভাই এসে গেছে। এই হচ্ছে আমাদের আজকের আমার পাইলট। তো আমাদের নিয়ে যাবে হোটেলে। তো আপনার সঙ্গে থাকুন, এর সাথে আমি এখন এনজয় করতে করতে হোটেল পর্যন্ত যাব। এখান থেকে 31 কিলোমিটার হচ্ছে আমাদের হোটেল, 1 ঘন্টা সময় লাগবে। রাস্তায় চলতে চলতে রোবটের ব্যবহার কিন্তু আমাদের বেশ মুগ্ধ করেছিল। তাই আমি স্ক্রিনে রোবটের নাম্বারটাও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই রোবটকে একবার কলকাতা থেকে ফোনে কনফার্ম করে নিতে পারেন। আর রোবটের সাথে কথা বলতে বলতে এসে পৌঁছলাম বুড়িবালামের তীরে। স্টেশন থেকে 5 থেকে 6 কিলোমিটারের মধ্যে, মানে রাস্তায় যেতে যেতেই পড়বে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বুড়িবালাম নদী। এটা কিন্তু সেই বুড়িবালাম নদী, আমরা ছোটবেলায় ইতিহাসে পড়েছি
প্রচুর রক্তাক্ষয়ী যুদ্ধ এখানে হয়েছে। আপনাদের কাছে একটাই কোশ্চেন রইলো যে কি হয়েছিল সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা কিন্তু জানাবেন আমাদের। আমরা এখন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন এই হলদিপদা এই জায়গাটা রয়েছে। এইখান থেকে আমরা জাস্ট সোজা এই বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা থেকে নিচে গিয়ে ডান দিকে আমরা বেরিয়ে যাব। আচ্ছা, যারা কলকাতা থেকে আসছেন তারা কিন্তু ওই পাশ থেকে আসবেন। ওই রাস্তাটা যেটা রয়েছে ওই রাস্তার আগের থেকেই আপনারা লেফট নিয়ে নিচে ওই দুবলাগুড়ির দিকে এগিয়ে যাবেন। আর যারা এই পেছন দিক থেকে মানে চেন্নাইয়ের দিক থেকে আসছেন, মানে উড়িষ্যার দিক থেকে যারা আসছেন, তারা এই রাস্তা থেকে এসে যেরকম আমরা এলাম এই রাস্তা থেকে এসে এই বাঁদিক গিয়ে নিচে গিয়ে মানে ওভারব্রিজের নিচ দিয়ে আপনারা সোজা দুবলাগুড়ি পৌঁছে যেতে পারবেন। এটাই বলার ছিল। আচ্ছা, জাস্ট আমরা এসে পৌঁছানোর সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস। স্টেশন থেকে আসতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি, মানে 1 ঘন্টা 50 মিনিট মতো টাইম লাগলো। আচ্ছা, এই আমি বাম্বু কটেজ নিয়ে নিয়েছি, ঠিক আছে। আমাদের চাবি দিয়ে নিয়েছি, আমরা জাস্ট ভেতরে ঢুকবো। তার আগে এই ওয়েলকাম ড্রিঙ্কস আছে, এটাকে আমি আগে খাবো, খেয়ে তারপরে ভেতরে ঢুকবো। আগে একটু চুমুক দেওয়া যাক ডাবের জলে। এইটা হচ্ছে বাম্বু কটেজ। বাম্বু কটেজটা আপনারা দেখতে পাচ্ছেন, ওপরে বাঁশ দেওয়া, আর এই সাইডগুলো যত সম্ভবত মনে হচ্ছে বেতের, পুরোটা বেত। সামনে এখানে একটা পাখা রয়েছে, এপাশে চার্জিং পয়েন্ট রয়েছে, একটা গুড নাইট রয়েছে রাত্রিবেলা যাতে মশা না কামড়ায়। আর আপনার এইদিকে এখানে একটা ওরা কম্বল দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর এদিকে একটা ছোট টেবিল রয়েছে, আর এখানে একটা ছোট জানলাই রয়েছে। হ্যাঁ, বাহ, এইটা বেশ সুন্দর। এই যে এই জানলাটা দিয়ে বেশ সুন্দর আলো আসবে। আর এখানে একটা বাল্ব রয়েছে। এই পেছনে একটা হ্যাঙ্গার, মানে ওই আলনা হ্যাঙ্গার টাইপের কিছু একটা রয়েছে, যেখানে আপনারা জামা কাপড়গুলো ঝোলাতে পারবেন, সুন্দর। আর এই বালিশ ফালিশ যেগুলো রয়েছে, 2 জন বড় 1 জন বাচ্চা আরামসে শুয়ে যেতে পারবে এখানে। খাটের বিছনা চাদর ফাদরগুলো বেশ যথেষ্টই পরিষ্কার। আচ্ছা, এবার একটুখানি বাথরুমের দিকটা যাওয়া যাক। বাথরুমটা ছোটো আছে, তবে পরিষ্কার, অসুবিধা নেই। এখানে একটা আয়না রয়েছে, এই পাশে গিজার আছে, কোমোড, স্নান করার সুব্যবস্থা আছে, অসুবিধা নেই, বালতি আছে। বাথরুমের সাইজ কিন্তু খুবই ছোট, কিন্তু যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগবে, খারাপ লাগবে না। আর এইরকম টাইপের যে কটেজ রয়েছে, এরকম কটেজে আমি আগে কোনোদিন থাকিনি, তো আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স। জাস্ট এসেই ডাবের জল খেয়ে সোজা চলে গেলাম স্নান করতে। স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি। আমি জাস্ট আপনাদের দেখাবো আমার কটেজের বাইরেটা, এত সুন্দর পরিবেশ কটেজের বাইরেটা, যেটা জাস্ট আপনি একবার ভিউটা দেখুন। এই হচ্ছে আমার কটেজের বাইরেটা। এই পাশেও আপনার একটা কটেজ রয়েছে, আর এই হচ্ছে ফুল ভিউ। তো আমরা এখন যাব হচ্ছে লাঞ্চটা করতে, কারণ অলরেডি এখন ঘড়ির কাঁটায় 3টে বাজতে 10। তো চলুন যাওয়া যাক, এবার একটু লাঞ্চটা করা যাক। আচ্ছা, এইখান থেকে আমাদের সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। নেমে এই জায়গাটা হচ্ছে মানে ডাইনিং হল, পুরো খাওয়া দাওয়া চলছে আর কি। আর এই গেটটা হচ্ছে সামনে, এইখান দিয়ে গেট ঢোকার। আর ঢুকেই আপনাদের এই সাইডটায় হচ্ছে পুরো মাড হাউস আছে হচ্ছে এখানে পরপর লাইন দিয়ে, মানে অদ্ভুত সুন্দর, দারুণ, মানে মন ভরে যাবে আর কি আসলে। এত সুন্দর গাছের ছাওয়া, প্রচুর পরিমাণে গাছ রয়েছে, গাছের ছাওয়া রয়েছে। এই পাশগুলো রয়েছে আপনাদের সব বাম্বু কটেজ, আর এই দিকটা রয়েছে সব ক্যাম্প। এই পাশে সব ক্যাম্পগুলো রয়েছে। আমি দেখবো, আমি যখন সময় পাবো আমি নিশ্চয়ই ক্যাম্পগুলোর ভেতরে কি আছে না আছে আপনাদের সব তুলে ধরবো। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের খাবার জায়গা, পুরোই কিন্তু ভর্তি, দেখতে পাচ্ছেন। মানে আমরা এখন বসে আছি ওয়েটিংয়ে, এদের খাওয়া শেষ হলে একটা যখন টেবিল খালি হবে তখন আমরা খেতে পাবো আর কি।
ভালো, মানে পুরো একদম ভর্তি, কোনো জায়গা খালি নেই, সব সব কটা ঘর মোটামুটি এদের এখানে পুরো এখন ভর্তি, মানে প্রচন্ড ফেমাস হয়ে গেছে আর কি জায়গাটা। খিদে পেয়ে গেছিল, ভাতটা ভেঙে ফেলেছি, তার আগেই একটু ডাল নিয়ে নিচ্ছি। আচ্ছা তার আগে কি কি দিয়েছে দেখানো যাক। এই একটা পাঁপড় ভাজা রয়েছে, ভাতটা বেশ সুন্দর একদম গোল মতো দিয়েছিল, আর তার সাথে এই যে আলু ভাজা দেখতে পাচ্ছেন, ডাল দেখতে পাচ্ছেন, এর সাথে এই পটল আলু, যতদূর মনে হচ্ছে এটা পটল আলু, হ্যাঁ পটলটা বুঝতে পারছি, তার সাথে পোস্ত, পটল আলু পোস্ত আছে যতদূর মনে হচ্ছে, চাটনি, স্যালাড, তার সাথে আমি এই একটা স্পেশাল ডিশ নিয়েছি, এটা হচ্ছে কাঁকড়া, মানে ক্র্যাবের একটা ডিশ নিয়েছি। তো আমি এখন খুলছি না, মানে এটাকে ঘাটাঘাটি করছি না, পরে দেখাবো। আর এই লাস্টে হচ্ছে ফেভারিট পমপ্লেট মাছ, এইরকম সাইজের একটা পমপ্লেট, জমে যাওয়া ব্যাপার, দুর্দান্ত। এটা কিন্তু কমপ্লিমেন্টারি, এটা আমি এক্সট্রা পয়সা দিয়ে এটাকে জাস্ট আমি অর্ডার করেছি। তো আমি জাস্ট এখন ভাতটাকে ডাল দিয়ে, তার সাথে এই যে আলু ভাজা রয়েছে, আলু ভাজার সাথে একটুখানি টেস্ট করে আপনাদের বলি। ডালটার টেস্ট একদম ঘরোয়া। আলু পোস্ত যেটা আছে, আলু পোস্ত না, আলু পটল পোস্ত যতদূর মনে হচ্ছে, এটাকে একটুখানি এই শীতকালের বাজারে দারুণ লাগলো খেতে। আমি আর একটা কথা আপনাদের বলে রাখি, এই যে মাছটা দেখতে পাচ্ছেন না, মাছটা ছাড়া বাকি যে আইটেমগুলো রয়েছে এগুলো কিন্তু সব রিপিটেবল, মানে যতবার আপনি চাইবেন তত আপনি পেতে পারেন, কিন্তু মাছটা একবারই পাওয়া যাবে। আর এই যে মাছটা আছে, মাছটা কিন্তু অনলি ডিসেম্বর জানুয়ারিতেই পাওয়া যাবে, বাকি সময় যদি মার্কেটে অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু এই ভোলা বেট বা চাঁদা, রূপচাঁদা, আরও এইসব মাছ এরা প্রোভাইড করবে। পমপ্লেটটা পাওয়া যাবে না, পমপ্লেটটা আমার কপাল ভালো, আমি শীতকালে এসেছি, পমপ্লেটটা পেয়ে গেছি। ঝোলটা কালারটা মানে একদম দুর্দান্ত। জাস্ট আমি হালকা করে একটুখানি টেস্টটা করি ঝোলের, খেতে খুব ভালো। ফার্স্টেই একটা কমেন্ট দেবো, সেটা হচ্ছে একটু নুন কম, খেতে দুর্দান্ত, খুব ভালো হয়েছে। আমি এবার একটুখানি এই যে ক্র্যাবটা নিচ্ছি না, ক্র্যাবের ওপরে কারিটার কালারটা দেখতে পাচ্ছেন, ও থকথকে একদম, টেক্সচারটাই একদম আলাদা, মানে ফাটাফাটি। তো এটাকে জাস্ট একটুখানি মানে জাস্ট ভাতের সাথে মেখে দেখি। এরা আমাকে চিংড়ির কথা বলেছিল, চিংড়ির, ডাব চিংড়ির মালাইকারি, তো আমি ওটা নিয়ে নিই, কারণ আমি অত খেতে পারবো না। ক্র্যাবটা আমি অনেকদিন আমার ক্র্যাবটা খাওয়া হয়নি, যার জন্য আমি এই ক্র্যাবটা নিলাম। দম আছে, দুর্দান্ত, খুব ভালো খেতে। আমার রেকমেন্ডেশন হলো লাস্টে একটা এই ক্র্যাব কিন্তু নিতে পারেন, আমার মনে হয় বেশ ভালো লাগবে। আর খাবারগুলোর মধ্যে কিন্তু একদম ঝাল নেই, খাবার খেয়ে কিন্তু আমি বেশ উপভোগ করলাম, খাবার বেশ এনজয়েবল, মানে কোনো রিচ না, কোনো কিছু না, একদম হালকার ওপরে, সুস্বাদু, দুর্দান্ত। আমি জাস্ট একটু সমুদ্রে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিই। এইখানে লন আছে, আর এই যে এইদিকে যে রাস্তাটা সোজা চলে গেছে এখান থেকে, এই ঝাউবনের ভেতর দিয়ে আমাকে যেতে হবে হচ্ছে সমুদ্র। চলুন যাওয়া যাক সমুদ্রের দিকে। আর কতক্ষণ মুখ বুজে সহ্য করে থাকবো, যার জন্য আসা। আপনারা কি জানেন এখানে খুব সুন্দর জঙ্গল আছে, মানে ঝাউবনের জঙ্গল। সেই ঝাউবনের জঙ্গলটা ক্রস করে তারপরে আমাকে সমুদ্রে যেতে হবে। আমি জাস্ট এই জঙ্গলটার ভেতরে এখন ঢুকছি, ঢুকে আপনাদের দেখাচ্ছি কি ফ্যান্টাস্টিক, মানে বিউটিফুল জঙ্গল একখানা ঝাউবনের, মানে জঙ্গল বলাটা ভুল, মানে প্রচন্ড পরিমাণে ঝাউবন আছে। আমি কিন্তু এবার সমুদ্রের দিকে যাওয়া চালু করে দিয়েছি। দুর্দান্ত জঙ্গল, মানে ঝাউবনের জঙ্গল। শুধু ঝাউবন না, ঝাউবনের সাথে আরো অন্যান্য গাছও রয়েছে। তো আমি জাস্ট একটুখানি সাইডের ভিউজটা আপনাদের দেখাই, মানে অসাম, মানে একটা সন্ধে, মানে এখন যেরকম টাইম হয়েছে তাতে একটা গাছ ফামছাম করা ব্যাপার, কিন্তু আমি আপনাদের না দেখালে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এইরকম এইরকম পরিমাণে জঙ্গল, আর এই বড় বড় ঝাউ গাছ, আর সাইড দিয়ে কিন্তু খচখচ খচখচ করে, মানে ঝিঝি পোকা যেরকম ডাকে না, সেই ঝি একটা ভাব, সেই রকম কিন্তু পুরোটাই রয়েছে। আর এখানে আমার পার্টনার এগিয়ে গেছে অলরেডি অনেকটা। আচ্ছা, এরকম আমাকে বলুন যে জঙ্গল দিয়ে হাঁটছেন 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 হাঁটছেন, চারদিকে ঘন জঙ্গল, কিন্তু হঠাৎ করে যদি এইরকম হয়, অসাম না, বিউটিফুল না? জাস্ট সামনের ভিউটা দেখুন, শুধু ভিউ দেখলে হবে, এদিকটা কি আছে দেখুন, ও মা, দুর্দান্ত। এই যে ঝাউয়ের জঙ্গল পুরো, আর ঠিক তার পাশেই এরকম সমুদ্র, আর তার মাঝখানে সূর্যি মামা উঁকি মারছে, মানে ডুবে যাচ্ছে। আচ্ছা, পুরো ব্যাপারটা হচ্ছে এইরকম, এই পাশ থেকে পুরো ঝাউবন, যেটা আজ থেকে প্রায় 20-25 বছর আগে আমাদের মনে হয় দীঘাতেও ছিল এই জিনিস,
সেম জিনিস, সেইগুলোকে আজ কেটে 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 পুরো সব হোটেল হয়ে গেছে ঝাউবনগুলোকে। আর 8-20 বছর পর এখানটাও দীঘা হয়ে যাবে। কি সুন্দর লাগবে না বলুন তো? এত সুন্দর দীঘার মতো, মানে কোটি কোটি লোকের ভিড়, সবাই স্নান করছে, সবাই এরকম একটা নির্জন সমুদ্রটা হারিয়ে আস্তে আস্তে কোলাহলপূর্ণ হয়ে যাবে। তাও দেখুন, আজ থেকে 1 বছর আগেও কিন্তু এত ভিড় ছিল না, আস্তে আস্তে ভিড়টা কিন্তু বাড়ছে। সব লোকেদের ভিড় কিরকম, সবাই এখনো ওখানে মোটামুটি স্নান ফানের দিকে রয়েছে। দেখুন স্নান করছে কিরকম। আমার মনে হয় এই পুরো সম্পদটাকে রক্ষা করা উচিত। অদ্ভুত সুন্দর, অদ্ভুত, মানে দুর্দান্ত লাগছে। তবে সমুদ্রের এখন একদমই তেজ নেই। সকালবেলা যখন আমি অটোওয়ালার যে পাইলট আছেন রোবট, ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এখন কিরকম সমুদ্রের ঢেউ আছে, তো উনি তখন বলেছিলেন যে হ্যাঁ ঢেউ প্রচুর আছে, এই সময় এখন জোয়ার চলছে। তা এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 4:30। 4:30তে এখন পুরো ভাঁটা হয়ে গেছে, বেশ যথেষ্ট দূরে চলে গেছে সমুদ্র। তো সেই জলের তেজটা নেই। তো আমার যতদূর মনে হয় কালকে সকালবেলার দিকে এই মানে আমি আবার জোয়ারটা পাবো। তো কালকে সকালবেলাও আমি আসবো আর একবার এই সমুদ্রটাকে দেখতে। তো সেই সময় হয়তো আমরা মানে সমুদ্রের ঢেউটাকে অনুভব করতে পারবো। চলুন তাহলে সামনের দিকে দেখা যাক এবার। ঠান্ডাটা খুব ভালো পড়েছে, মানে গতকাল থেকেই ঠান্ডাটা পড়ে যায়। সকালবেলা আস্তে আস্তে কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগছিল, বেশ শীত করছিল ট্রেনে। তো এখনো বেশ ঠান্ডাটা বেশ এখানে জমিয়ে লাগছে। আর এই গরম গরম পকোড়া, তার মধ্যে তার সাথে চা অলরেডি দিয়ে গেছিল, হয়ে গেছে খাওয়া, দুর্দান্ত লাগছে। আর এরপর তো আমি ঘুরে দেখাবোই, আপনাদের বলেছি। ওগুলোকে একটু হজম করা যাক। আচ্ছা, এখানে কিন্তু অলরেডি পকোড়া মানে বিকেলের বারবিকিউ চিকেনের বারবিকিউ এর সাজ সরঞ্জাম কিন্তু সব রেডি হয়ে গেছে। বিশাল আয়োজন। আচ্ছা, এরা 1 কেজি চিকেনের জন্য নিচ্ছে কিন্তু 600 রুপিস। আপনার পমপ্লেট নেবে হচ্ছে 300 টাকা করে। কি সুন্দর সাজিয়েছে দেখুন পুরো। 1 জানুয়ারি বলে জানি না আমি, সারাক্ষণ সারা বছর এরকম সাজানো থাকে নাকি। তো এইসব মাঠ কটেজগুলো রয়েছে, কটেজের ওপরেই জাস্ট এই ওশান ব্রিজ রিট্রিট। আচ্ছা, এই সিঁড়ি দিয়ে ওপরে আমাদের উঠে যেতে হবে। আর সিঁড়ি দিয়ে উঠে গিয়ে এই জাস্ট বাঁ হাতে যে ধোঁয়াটা দেখতে পাচ্ছেন আপনারা, এইখানে কিন্তু বারবিকিউটা পুরো ওরা করছে। বেশ একটা পার্টি পার্টি ভাব, যেন মনে হচ্ছে কোনো হোটেলে, বেশ বড় হোটেলের কোনো পার্টি ফার্টি হচ্ছে, এরকম একটা এনভায়রনমেন্ট। তো যথেষ্ট ভাল লাগছে কিন্তু। উপর দিকটাও দেখাই আপনাদের, কিন্তু উপরে অ্যাকচুয়ালি গান হচ্ছে, তো কপিরাইট আসার একটা সম্ভাবনা আছে। হয়তো মেবি আমি এখানটা একটুখানি মিউজিকটাকে ব্লক করে দেবো। দেখুন এই দিকের বাঁ দিকের গুলো হচ্ছে সব ওই বাঁশের কটেজ আর কি। বাঁ দিকের যেগুলো রয়েছে না ঘরগুলো, সব বাঁশের কটেজ। আর আপনার এই দিকে থাকবে হচ্ছে ডান দিকে টেন্ট গুলো আছে, এইখানে সব টেন্ট আছে। আমি কালকে সকালবেলা পরিষ্কার দেখাবো টেন্ট গুলো। আচ্ছা, আমি এই বারবিকিউটা রেকমেন্ড করব আপনাদের। এদের এই যে বারবিকিউটা, পুরো একটা গোটা চিকেন আমি নিয়েছিলাম 600 টাকা দিয়ে। অসাধারণ খেতে, অসাধারণ, মানে কোনো রকম কোনো কথা হবে না, মানে এত সুন্দর খেতে যে আমি কি বলবো। এটা একদম রেকমেন্ডেশন রইলো। আমি খাওয়া শুরু করেছি, আমি বলার কথা ভুলেই গেছি আপনাদের যে এটা কিরকম টেস্টটা হয়েছে, হঠাৎ করে আমার মনে পড়লো। তো আমি খেয়ে চলেছি আর দাঁড়াচ্ছি না, মানে এত ভালো লাগছে, দারুণ হয়েছে, দারুণ। এটা আপনাদের কাছে কিন্তু রেকমেন্ডেশন রইলো আমার তরফ থেকে, যে এটা আসলে একবার এই বারবিকিউটা মাস্ট ট্রাই করবেনই করবেন। হোটেলে কিন্তু বার্থডে বা অ্যানিভার্সারি সেলিব্রেট করারও অপশান আছে, সেটার জন্য এনাদের আগে থেকে ইনফর্ম করে রাখতে হবে। আমি জাস্ট রাত্রে ডিনারটা আপনাদের দেখাই। সেটা হচ্ছে এই রুটি দেবে ওনারা, রুটি বা ভাত যেটা চাইবেন সেটা দেবেন। 2টো রুটি আমাকে দিয়েছেন, আমি 2 রুটি বলেছিলাম। আর মাংস এখানে 3-4 পিস মাংস আছে আপনারা দেখতে পাচ্ছেন, তার সাথে একটা ডাল আছে এবং পেঁয়াজ, লঙ্কা এবং লেবু রয়েছে। তো রুটিটা যত খুশি চাইবেন তত খুশি পাবেন, বা 2টি বা ভাত, কিন্তু মাংস একবারই রিকোয়েস্টে, খুব বেশি রিকোয়েস্ট করলে তখন ওনারা তো একবার দেবেন, আদারওয়াইজ একবারই। আচ্ছা,
খাওয়া দাওয়া কিন্তু আমার শেষ, রাত্রির ডিনার কমপ্লিট। তো আমি এখন একদম চুপচাপ শুয়ে পড়বো। সারাদিন প্রচুর ধকল গেছে, সকালবেলা সেই উঠেছি 4টের সময়। তো এখন বাজে ঘড়ির কাঁটায় মোস্ট প্রবাবলি 11টা 11:30টার মতো। তো আজকে শুয়ে পড়ছি, কালকে সকালবেলা আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এর জন্য গুড নাইট, টাটা, গুড মর্নিং। আবার বেরিয়ে পড়েছি আমরা। এখন জাস্ট আমার ইয়ের থেকে বেরিয়েছি, মানে এই কটেজটার থেকে আমি বেরিয়েছি। বাইরে বেশ ঠান্ডা রয়েছে, আর বাইরে একটা অদ্ভুত, আমি সকালবেলা উঠেছিলাম 6টার দিকে একবার, তখন দেখলাম বাইরেটা পুরো অন্ধকার আর কুয়াশা ভর্তি। তো এখন অনেকটা কুয়াশাটা কেটেছে। তো এখন আমরা যাব হচ্ছে সমুদ্রের পাড়ের দিকে। এইখানে আমার কটেজ দেখতেই পাচ্ছেন, আর এই দিকটা দিয়ে আমরা সোজা চলে যাব হচ্ছে সমুদ্রের পাড়ে। তো চলুন যাওয়া যাক, দেখা যাক কী অবস্থা। আচ্ছা, এই জায়গাটার ভেতর দিয়ে যাওয়াটা কিন্তু বেশ রোমাঞ্চকর। কালকে আমি একবার দেখিয়েছিলাম, আমার কিন্তু এই জায়গাটা দুর্দান্ত লেগেছে। মানে আপনারা জাস্ট ভিউটা দেখুন, পুরো একদম এই জাস্ট রাস্তার মধ্যে কিছু একটা বালি আছে, বালির মধ্যে দিয়ে সোজা এগিয়ে যাওয়া সমুদ্রের পাড়ের দিকে। আর ঝাউবনটা মানে একদম অসাধারণ। আর এই পাশটা বেশ গভীর জঙ্গল, মানে জাতা জঙ্গল না, বেশ গভীর জঙ্গল। তো চলুন আমরা এবার আস্তে আস্তে সমুদ্রের পাড়ের দিকে এগিয়ে চলি। আচ্ছা, আমি কিন্তু এই যে ঝাউবনের জঙ্গল সেটা কিন্তু অলরেডি কভার করে চলে এসে আমি জাস্ট সমুদ্রের সামনে এসেছি। তো সমুদ্রের সামনে এসে একটাই কথা আপনাদের বলবো, সমুদ্র কিন্তু আমাকে হতাশ করেছে মানে একদমই হতাশ করেছে। কারণ কালকে বিকেলবেলা যখন আমি এসেছিলাম তখনও যা পজিশান, আজকে সকালবেলা জানি না এখনও ভাঁটা চলছে নাকি। তো জাস্ট আপনাদের আমি জাস্ট একটুখানি সমুদ্রের ভিউজটা দেখাই এখান থেকে কি অবস্থা। এই হচ্ছে সমুদ্র। তো আমার মনে হচ্ছে এখন শীতকাল বলে হয়তো একটুখানি সমুদ্র ঢেউ অতটা রকম ভয়ঙ্কর কোনো ব্যাপার নেই ঢেউয়ের। বর্ষাকাল আর গরমকাল হলে হয়তো ব্যাপারটা অনেক জমতো। আচ্ছা, আমরা এখন একটু পাড়ের দিকে এসেছি। পাড়ের দিকে আমি এসে দেখছি জল কিন্তু এই অবধি এসছিল। দেখুন এই জায়গাগুলো, এই যে এই জল কিন্তু এই অবধি এসেছিলো, এখন আবার ভাটাই পড়েছে, যার জন্য কি জলটা আবার পেছিয়ে গেছে। তো আবার জোয়ার কখন আসবে আমি ঠিক জানি না, জিজ্ঞেস করতে হবে আমাদের হোটেলের কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে। তো যখন জলটা আসবে তখন কিন্তু আমার মনে হয় বেশ ভালো লাগবে, জায়গাটা কিন্তু খুব একটা খারাপ লাগবে না, সুন্দর লাগবে। আমার সব থেকে বিউটিফুল লেগেছে হচ্ছে এই পেছনে যে ঝাউবনটা একবারে মানে অসাধারণ, মানে এত সুন্দর। আর এটা একদম বিস্তৃত, মানে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে কোলাহল ফ্রি, মানে একদম কোনো রকম আপনারা দেখতেই পাচ্ছেন কোনো ভিড় ভাড় এইসবের কোনো ব্যাপার নেই। তো আপনারা নিশ্চিন্তে নির্জনে যদি সমুদ্র পেতে চান তাহলে এইখানটা কিন্তু একদম আদর্শ। সকালবেলা সমুদ্রের পাড়ে হাঁটাহাঁটির পর কিন্তু আমি চলে এসেছি সোজা এই ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে 1 2 3 তিনটে পুরি, তার সাথে এই যে একটা আলুর দম দিয়েছে, এই আলুর দম, ডিম সেদ্ধ একটা কিন্তু এই সাইজের মিষ্টি। তো আমি আবার চলে এসেছি সমুদ্রের পাড়ে। সমুদ্রে কিন্তু এখন আস্তে আস্তে জল বাড়ছে। আমি জাস্ট এখন আপনাদের দেখাচ্ছি, এই দেখুন এখন কিন্তু আর সেই জিনিসটা নেই, আস্তে আস্তে জল বাড়ছে। এখন খুব সুন্দর লাগছে, খুব দারুণ, মানে একদম নির্জন সৈকত, দুর্দান্ত। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে কিন্তু লাল কাঁকড়াটা আমি মাঝে মাঝে দেখতে পাচ্ছি, আমি করতে পারছি না, মানে আপনাদের দেখাতে পারছি না। যেই আমি ওখানে ভিডিও করতে যাচ্ছি বা কিছু করতে যাচ্ছি, ওরা টুক করে ওই গর্তগুলোর মধ্যে ঢুকে যাচ্ছে। এইখানে সব গর্তগুলো রয়েছে, এই কাঁকড়ার এখানে জাস্ট দেখুন এই যে গর্ত রয়েছে, গর্তের ভেতর দিয়ে কাঁকড়াগুলো ঢুকে চলে যাচ্ছে। খুব ভালো লাগছে, এখন দারুণ লাগছে। আর শীতকাল তো ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, আর এই রোদ্দুরটা পড়ছে গায়ে, তার সাথে এই সমুদ্র দিগন্ত বিস্তৃত, দারুণ, মানে এনজয় করছি, দারুণ লাগছে। এবার কিন্তু আমাদের চেক আউটের পালা। একবার রুম ট্যুরগুলো একটু করাবো বলেছিলাম আমি। বাম্বু কটেজ যেটা আমরা ছিলাম সেটা তো আপনাদের কালকে দেখিয়েছি। আজকে আমি দেখাবো হচ্ছে এই যে এই পাশে রয়েছে টেন্ট। এই টেন্টের ভেতরটা আমি আপনাদের দেখাবো, বেশ সুন্দর করা। এখানে চেন সিস্টেম আছে, চেনটা পুরো খুলে দিলে টেন্টটা পুরো ওপেন হয়ে যাবে। আচ্ছা, এর ভেতরে আমি ঢুকে এর ভেতরে একটা বাল্ব আছে ওপরে, এই যে ওপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা বাল্ব আছে। দুজন বড় আর একজন বাচ্চা কিন্তু এর মধ্যে আরামসে শুতে পারবে। আর এখানে একটা বেশ সুন্দর ব্ল্যাঙ্কেট দেওয়া আছে টেন্টের ভেতর। তো টেন্টের ভেতরটা খুব সুন্দর। আর এইখানে একটা সুইচ বোর্ড আছে মোবাইল চার্জিংয়ের জন্য। এইদিকে আছে বড় টেন্টগুলো মোস্ট প্রবাবলি
লোক রয়েছে, তো বড় টেন্টের ভেতরটা দেখাতে পাচ্ছি না, কিন্তু ওর ভেতরটায় কিন্তু আপনারা 5-6 জন আরামসে থাকতে পারবেন। তাও দেখি একবার যদি বড় টেন্টটা দেখানো যেতে পারে। 3খানা বড় টেন্ট আছে, এর মধ্যে 1 মিনিট, কপালটা কিন্তু বেশ ভালো, আমি কিন্তু একটা বড় টেন্টও পেয়ে গেছি। এর মধ্যে কিন্তু 4 জন থাকতে পারবে। আপনাদের জাস্ট একটুখানি ভেতরটা দেখায়, এরকম 2টো ব্ল্যাঙ্কেট আছে, 1, 2, আর ওপরে একটা বাল্ব রয়েছে, আর এই সাইডে একটা এই বোর্ড রয়েছে। আর এইগুলোর ভাড়া হচ্ছে কিন্তু পার হেড 1500 টাকা, থাকা খাওয়া। আপনাদের টেন্টগুলো আমি দেখিয়ে দিয়েছি, কিন্তু টেন্টের প্রবলেম একটাই, সেটা হচ্ছে ওয়াশরুম কিন্তু টোটাল 5টা ওয়াশরুম আছে, টোটাল 16-17টা টেন্ট আছে। জাস্ট আমি ওয়াশরুমগুলো দেখাই, এই যে পেছনে আমার পেছনে রয়েছে সব ওয়াশরুমগুলো, এই ওয়াশরুমগুলো কিন্তু আপনাদের ইউজ করতে হবে। চলুন আমরা এইবার যাব হচ্ছে মাড হাউসের দিকে। চলুন, আমি এখন চলে এসেছি হচ্ছে মাড হাউসের সামনে, যেগুলোর রেট গতকাল অবধি ছিল 2200 টাকা করে, কিন্তু আজ থেকে ওই টেন্টগুলোর রেট হয়ে যাচ্ছে 1800 টাকা, দাম কমে যাচ্ছে। চলুন একটা মাড হাউস আমরা পরিদর্শন করে দেখাই আপনাদের। আচ্ছা, এইখানে কিন্তু সুন্দর একটা মাড হাউসের সামনে একটা ছোট্ট ব্যালকনি আছে, প্লাস 2টো চেয়ার, 3টে চেয়ার, একটা টেবিল রয়েছে। এবার ভেতরটায় আমরা ঢুকবো, বাইরে একটা ডাস্টবিন রয়েছে, ভেতরটায় ঢোকা যাক আসলে। আচ্ছা, এর ভেতরে রুমটা যথেষ্ট বড়, খাটটা আপনারা দেখতে পাচ্ছেন, খাটে আমরা আরামসে বড় 3 জন থাকতেই পারবে। ভেতর দিকে এর মধ্যে একটা আয়না রয়েছে, প্লাস আয়নার ভেতরে আচ্ছা এখানে একটা ছোট্ট আলমারি কাম আয়না, কাপবোর্ড কাম আয়না রয়েছে। এখানে একটা ছোট্ট জানলা রয়েছে, জানলাটা ওপেন করলেও কিন্তু সুন্দর, যথেষ্ট সুন্দর হাওয়া বাতাস আসবে। এখানে একটা বাল্ব দেওয়া, মানে এখানে একটা টেবিল ল্যাম্প টাইপের রয়েছে, সুন্দর ব্ল্যাঙ্কেট রয়েছে। ভেতরে একটা টেবিল, একটা ছোট টুল রয়েছে, মোবাইল চার্জিং এর জন্য সকেট পেয়ে যাচ্ছেন। এখানে লাইটগুলো এখন ওরা বন্ধ করে রেখেছে, জাস্ট রুমটা ক্লিয়ার হয়েছে একটু আগে। আর এই দিকটা একটু বাথরুমটা দেখিয়ে দিই আপনাদের। আচ্ছা, বাথরুম দেখানোর আগে এখানে সুন্দর, খুব সুন্দর একটা ছোট্ট বেসিন রয়েছে, বেসিনের মধ্যে একটা আয়না রয়েছে। বাহ, বাথরুমটা বেশ সুন্দর, বেশ বড়। ওপরে গিজার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এপাশে বালতি রাখা জায়গা, কাপড় ঝোলানোর জায়গা ওদিকে রয়েছে, শাওয়ার আছে। আচ্ছা, দেওয়ালগুলো দেখে দিই, এটা মাড হাউস বলছে। আচ্ছা, ভেতর দিকটা কিন্তু সিমেন্টেরই, ওপরে জাস্ট একটা মাটির প্রলেপ দেওয়া, জাস্ট একটা কুড়ে ঘর টাইপের ফিল, মাটির ঘরের ফিল আসা। আর এখানে একটা পাখা রয়েছে, আর ওপরটা যতদূর মনে হচ্ছে আপনার ওই ফল সিলিং করা। তো এইবার আমাদের বেরোতে হবে, টাইম হয়ে গেছে 11:10, 10টার সময় চেক আউট করার কথা ছিল, এখন অলরেডি 11:10 হয়ে গেছে। তো আজকের মতো এখানে টাটা।